একটা কথা সবসময় মনের মধ্যে ঘুরে বেড়াতো, আনএক্সপ্লোরড। এই অন্বেষণটাই আমাকে একাধিক স্থানে ঘুরে আসবার তাগিদ দেখিয়েছিল। আসলে আমি কলেজ লাইফ থেকেই ভ্রমণ পিপাসু। একাধিক জায়গায় ঘুরে বেড়াতে পারার এক আলাদাই মজা আছে। তবে সেসব বিষয়ে আপনারা আমার সাথে কতটা সহমত পোষণ করবেন জানি না। আরো একটা শখ রয়েছে, তবে সেটা আপনাদেরকে একটু দুর্বিপাকেই ফেলতে পারে। সুন্দরী নারীর টানে ভেসে বেড়ানোর শখ, দিঘি দিগান্তরে আনন্দের মাঝে গা ভাসিয়ে দেওয়ার শখ। ভাবছেন এই ধরনের শখ পুষে রেখেছি কেন? আসলে কিছু শখের কথা মনের মধ্যেই রাখতে হয়, মুখে আনতে নেই। দেশ দেশান্তরে ঘুরে বেড়াতাম বন্ধুদের নিয়ে। এখন আমরা চারজনেই একই অফিসে চাকরি করি। আইটি নিয়ে পড়াশোনা করে সকলেই 1 বছরের মধ্যেই চাকরি পেয়ে গিয়েছিলাম, কিন্তু এক একজন এক এক জায়গায় পেয়েছিলাম। তাই আমাদেরকে নিজেদের স্থান চিহ্নিত করতে অনেকবারই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ঠিকই ঈশ্বরের সহায় ছিলেন, না হলে কলকাতায় এসে সকলে একই অফিসে ডেরা জমাতে পারতাম না। চারজনের মধ্যেই মনের আনন্দের চেয়ে বড় আর কিছুই ছিল না। কি প্রকারে নিজেরা ভালো থাকতে পারবো, কোথায় ভ্রমণে গেলে একটু আলাদা আনন্দ খুঁজে পাবো, এসবই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আসলে আমরা চারজনই ছিলাম ব্যাচেলর, যাকে বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। কিন্তু ওই যে সুন্দরী মেয়ের চাহিদাটা কিছুতেই হ্রাস করতে পারিনি। সেবার শীতে মানে ডিসেম্বরের 25 তারিখে ঠিক করলাম চারজনে মিলে রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দেব। আমি, নীলেশ, রঞ্জন ও সমরেশ। এই চারজনের যোগসূত্র ঈশ্বর যেন একই বাঁধনে বেঁধে দিয়েছিলেন। যেখানেই যেতাম চারে মিলে যেতেই পছন্দ করতাম। আমাকে ওরা সাধারণত দীপক বলেই চিনত। আসলে আদরের একটা ডাক নাম ছিল, তবে সেটি এতটাই খারাপ যে আর প্রকাশ্যে আনতে ইচ্ছা করল না। নীলেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আরে দীপক, এতদিন তো কলকাতায় থেকে বোর হয়ে গেলাম, চল না রাজস্থানের দিকে একটু ঘুরে আসি। তবে একটা কথা ছিল, ওই এক ধরনের জায়গায় গিয়ে কিন্তু থাকতে চাই না। সেই দুর্গ আর সেই পুরাতন পরিবেশ। এবারে এমন কোনো একটি জায়গায় যাব যেখানে আত্মার বাস আছে। জানিস, রাজস্থানের শিলাসপুর বলে একটা জায়গা আছে। সেখানে রয়েছে এক পরিত্যক্ত কেল্লা। ওই কেল্লার নাকি এক পুরাতন ইতিহাসও রয়েছে। ভাবছি সেখানে গিয়েই কয়েকটা রাত কাটাবো। কি বলিস তোরা? আমি বিষয়টা শুনে এক্সাইটেড হয়ে গেলাম ঠিকই, তবে রঞ্জন আর সমরেশের মুখ দেখলাম একেবারে পানচুন হয়ে গিয়েছে। যা হয় আর কি, ভূতের কথা শুনলেই মানুষের আত্মারাম খাঁচায়। রঞ্জন সাথে সাথে নীলেশকে উদ্দেশ্য করে বলল, দেখ ভাই নীলেশ, তুই তো বলেই খালাস, ব্যাচেলার বলে কি প্রাণের মায়াও নেই, এমনটা ভাবিস না। আর এইসব জায়গা সম্পর্কে ইউটিউবে অনেক কিছু দেখতে পাই, নজরেও পড়ে একাধিক জিনিস। সেই সব ব্যাপারে না হয় মুখ নাই খুললাম। বড্ড নৃশংসতা জড়িয়ে আছে এই কেল্লার ভেতর। এক একটি কেল্লা এক একটি পাথরের আস্তরণকে ভেদ করে নিজের ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। সেই সব ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টানোর কি খুব দরকার রয়েছে? আমার তো মনে হয় না। তোর কি মনে হয় সমরেশ? সমরেশ প্রথম দফায় এক তাৎক্ষণিক ভীতি প্রকাশ করলেও পরে আমার দিকে তাকিয়ে বলল, দেখ, দীপক যখন আছে তখন আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু দীপকের মানসিকতার উপরেও কিন্তু একেবারেই অন্ধবিশ্বাস করা ঠিক নয়। কেন জানিস তো, নিশ্চয়ই ওখানে কোনো মহিলা ভূতের খবর পেয়েছে সে।
ওই কারণেই যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছে। আমার তো সেটাই মনে হয়, ভূতের মধ্যেও যদি কোনো মেয়ের প্রেফারেন্স পায় তাহলে সে একেবারে এক পায়ে খাড়া হয়ে যায়। কি আর বলবো ওর কথা। আমি বললাম, আরে বাবা শোন, এত জায়গায় তো ঘুরেছি, একবার না হয় ওই জায়গাটাও দেখে আসি, এতে আর কি ক্ষতি হবে? আর ভূত আছে বলে আমি বিশ্বাস করি না। রঞ্জন আর সমরেশ বড্ড বেশি ভীতু, তাই হয়তো এসব গুজবে বিশ্বাস করে ফেলে। আর রইল বাকি ইউটিউবের কথা, ওরা তো উপার্জনের জন্য মিথ্যেকেও সাজিয়ে গুছিয়ে সত্য ঘটনার রূপ দিয়ে দিতে পারে, তাতে আর কি আছে? কিন্তু তা বলে এইরকম ভাবে ভয় পেয়ে পিছিয়ে থাকার কোনো অর্থ হয় না। যতই হোক, শিলাসপুর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাজস্থানের বুন্দি থেকে কিছুটা মরুপথে গেলেই এক পরিত্যক্ত কেল্লা নজরে পড়ে, সেটাই হলো শিলাসপুরের কেল্লা। মানুষের মধ্যে জমে থাকা ভয়কে দূর করবার জন্য সোশ্যাল মিডিয়াতেও নানান কথা বলা হচ্ছে। এখন ওই জায়গাটি নিয়ে বেশ আলাপ আলোচনাও হচ্ছে, তাই চল না একবার গিয়ে এক্সপ্লোর করেই আসি। ভালো তো লাগতেও পারে, মাত্র তো 5 দিনের মামলা, হাতে খুব বেশি সময়ও নেই। 25 তারিখ এলো বলে এর মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। ট্রেনেই যাবো বুঝলি, শোভা দেখতে দেখতে যেতে পারবো। ফ্লাইটে গেলে তো কিছুই নজরে পড়বে না। এছাড়া জয়পুরের ফ্লাইটও পাওয়া যাচ্ছে না, তৎকাল টিকিট কাটতে হলে অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে, তাই ট্রেনে যাওয়াই শ্রেয়। তোরা যদি সকলে রাজি থাকিস তাহলে আমি আমার এক পরিচিতের সঙ্গে কথা বলে ট্রেনের টিকিটটা বুক করিয়ে নিতে পারি। যোধপুর এক্সপ্রেস পেয়ে যাবো আশা করি, ওখান থেকেই বুন্দিতে চলে যেতে পারবো। তোরা আমাকে 2 দিনের মধ্যেই ফাইনালি জানা, বুঝলি? সেদিন ওদের সাথে আলোচনার মধ্যে দিয়ে নিজের মনকে আশ্বস্ত করে নিতে পেরেছিলাম। জানতাম ওরা আমার কথা ফেলতে পারবে না, কিন্তু ওই জায়গায় যাওয়াটা আমাদের জীবনে যে এক বিভীষিকার আকার ধারণ করতে পারে সেটা তখন কল্পনাও করে উঠতে পারিনি। সর্বদা মনে হতো ওখানে যাওয়ার জেদ না করলেই হয়তো ভালো করতাম। ওদের জেদের কাছে হেরে গেলেই হয়তো ভালো হতো। কিছু কিছু ঘটনার রেশ যে কতটা ভয়ানক হতে পারে তার অভিজ্ঞতা অর্জন করেছিলাম আমি, আর আমার সাথে অর্জন করেছিল আরো 3 জন। একসাথে যাওয়ার পরেও ফিরতে হয়েছিল কেবল একা। নির্জনতাকে আশ্রয় করে ফিরে আসতে হয়েছিল। ভাবলে হয়তো আপনারা সকলেই কম বেশি অবাক হয়ে যাবেন, কিন্তু ওই ঘটনাটি ঘটেছিল বইকি। আজকে আপনাদেরকে জানাবো সেই বিভীষিকার কথা। আপনাদের কাছে এটি নিছকই এক গল্পের আকারে ধরা দেবে, কিন্তু আমার কাছে আজও এটি একটি জীবন্ত অতীত হয়েই থেকে গিয়েছে। মাঝে মাঝে এর প্রতিফলন আমি বাস্তবেও পেয়েছি। এর থেকে দূরে সরে থাকতে পারিনি, নিজেকেও এর থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আর এই ঘটনার কথা জানলে আপনারাও হয়তো আটকে উঠবেন। তাহলে সেই বর্ণনাকে ভিত্তি করেই এগোতে থাকলাম। আবারও এক ভয়ঙ্কর অতীত সাড়া ফেলল আমার জবানবন্দির মধ্যে দিয়ে। ট্রেনের হুইসেল শব্দটি শোনা মাত্রই ঘুম ভাঙল। ভাবলাম নির্দিষ্ট সময়ের মধ্যেই সকলে যখন এসেই পড়েছি তখন লাগেজগুলোকে ট্রেনে উঠিয়ে নেওয়াই ভালো। কথা শুনে বুঝতেই পারছেন তাদেরকে সাথে নিয়ে যাওয়ার প্ল্যানটা ঠিকভাবেই কার্যকরী হয়েছিল। যাক, সেসবের প্রসঙ্গ না হয় বাদই দিলাম, তবুও
আমার বন্ধু সমরেশের মনে একটা না একটা প্রশ্ন ঘুরপাক খেয়েই চলছিল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দীপক, ব্যাপারটা কি হলো বলতো? ঠিক বুঝেই উঠতে পারলাম না। আজকে ভোরের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ঠিক যেন একটা লাস্যময়ী নারী আমার সামনে এসে দাঁড়িয়েছে, যার গা ভর্তি গয়না এবং চোখের ভাষাটা যেন সর্বদাই আমাকে আকর্ষিত করে চলেছে। সে চোখের ইশারার দ্বারা আমাকে নিজের দিকে আকর্ষণ করবার চেষ্টা করছিল। আমিও সেই ইশারায় সাড়া দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম সে নিজের বস্ত্রগুলো একে একে আমার চোখের সামনে খুলে ফেলতে শুরু করলো। ওই কেল্লার দৃশ্যটি আমার চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। আমি বেশ বুঝতে পারছিলাম আমি ঠিকই দেখছি। এমন সময় আমার চোখের সামনে একেবারে অন্ধকার হয়ে গেল। ধোঁয়াশার আবরণটা গোটা জায়গাটিকে একেবারে ঢেকে ফেলল। দেখতে পেলাম না সে কোথায়। এমন সময় একটা কালো নখল হাত আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। চোখের পলক ফেলতে যাব তার আগেই দেখলাম সেই লাস্যময়ী আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। বদলে গেছে তার চেহারা। তার চোখের ওই অপূর্ব সৌন্দর্যের জায়গায় বাসা বেঁধেছে এক বীভৎস পিশাচের মুখ। এরপরে সে ধারালো নখগুলো দিয়ে আমার জামাটিকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। আমি ভয়ে পিছুতে শুরু করলাম, আর সে বাড়িয়ে দিতে থাকলো তার ওই নখলা হাতটি। এমন সময় দেখলাম তার ধারালো নখগুলি আমার বুকের মাংস ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছে। সে আমার হৃৎপিণ্ডটিকে শরীরের বাইরে বের করে নিয়ে এসেছে। চিবিয়ে চিবিয়ে খেতে খেতে সে বলছে, এভাবে সকলকে শেষ করব। এ তো শুধু ঝলক, আসতে যে তোদেরকে হবে। এখানেই তো আসবি তোরা। এবারে দেখি হায় কি করে তোরা আমাকে স্পর্শ করতে পারিস। আমার সাথে কথিত ওই থাকা পুরাতন ইতিহাসকে নতুন করে খুঁজে বার করে আনতে চেয়েছিলিস না তোরা? এবারে দেখ, তোদের সাথেও ঠিক তেমনটাই করবো আমি। তোদের বাস্তব অস্তিত্ব হয়ে যাবে অতীত। জীবিত থাকলেই তবে তো বাস্তবের রসদ মিলবে নাকি? তোদের আসতে হবে। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম। দেখলাম আমার দরজার আড়ালে কারো ছায়া পড়েছে। পরিষ্কার বুঝতে পারছিলাম কেউ ওই জায়গাটি থেকে আমার উপর নজর রাখার চেষ্টা করছে। আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে যাব, এমন সময় দেখলাম আমারই পোষা বিড়াল দরজার আড়ালে লুকিয়ে আমাকে দেখবার চেষ্টা করছিল। ওর মিয়াও ডাকটা যেন আমার শরীরে প্রাণ সঞ্চার করলো। বিশ্বাস কর, রাতের অন্ধকারে শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ভাবতে পারিনি এত ভয়ঙ্কর এক স্বপ্ন দেখতে হবে, তাও আবার সেই জায়গাটিকে নিয়ে যেখানে ঘুরতে যাচ্ছি আমরা। তোর মনে হয় না এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার? এমনটাও কি কোনোদিন সম্ভব? আমাকে একবার বলতো। এতকাল আমি ওদের কথা শুনে উড়িয়েই দিতাম। সেদিনও যে বিষয়টিকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল তেমনটা নয়। তবে এ কথা ঠিক যে ওর স্বপ্নের সাথে আমাদের যাত্রাপথের যে কোনো একটি যোগসূত্র কাজ করছে বই কি, সেটা একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম। যোধপুর এক্সপ্রেস সময়ের মধ্যেই ছেড়ে দিল। ট্রেন এগোতে শুরু করলো। ট্রেনে পথের ধারের শোভা দেখতে দেখতে এগোতে লাগলাম। ধীরে ধীরে সন্ধ্যের চাদরে ঢাকা পড়ে গেল চারিদিক। পথঘাটের আলো আধারি দেখতেও বেশ ভালোই লাগছিল। এক অন্য রকমের অনুভূতি বলতে পারেন। আসলে এতকাল ফ্লাইট জার্নি করা হতো, তাই ট্রেনে চড়ে ঘুরে বেড়ানোর স্বাদটা অপূর্ণ অবস্থাতেই থেকে গিয়েছিল।
তাই আমিও সেই শোভাকে উপভোগ করতেই দিব্যি এগিয়ে চললাম। রাতের খাবার খেয়ে সকলে যে যার বাঙ্কে উঠে ঘুমিয়ে পড়লাম। সেদিন ধকলটা একটু বেশিই ছিল, তাই কেউই আর কারোর সাথে বার্তালাপে সেভাবে ইচ্ছে প্রকাশ করলো না। রাতের আধার জট ঘন হলো, ট্রেনের হুইসেল আর দ্রুততার দৌরাত্ম বৃদ্ধি পেতে শুরু করলো। ঝাঁকুনিতে ঘুম আসাই একেবারে দায় হয়ে দাঁড়ালো। আসলে ঘরের নরম বিছানায় শুয়ে অভ্যস্ত ছিলাম, আর সেখানে আমাদেরকে ওইভাবে ছোট্ট একটা বাঙ্কে শুয়ে জার্নি করতে হচ্ছিল। বিষয়টা আমাদের কাছেও মোটেই খুব একটা সহজ ছিল না, বিশেষ করে আমার কাছে তো নয়। কিছুতেই ঘুম আসতে চাইছিল না। এ তো আর বাড়িও নয় যে নেমে এদিক ওদিক একটু পায়চারি করব। রাতে লোকের নাক ডাকার শব্দে আরো বিরক্ত লাগছিল। অগত্যা কোনো উপায় না পেয়ে উঠে পড়তে যাব, এমন সময়ে সামনে উপস্থিত হওয়া একটি লোককে দেখে আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম এক সাধু বাবা আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন। আমি চোখ কচলে বললাম, আমি কি ঠিক দেখছি, নাকি আজকে রাতে হুইস্কিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে? যদিও ট্রেনের মধ্যে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালাউড নয়, তবুও লুকিয়ে সব খাওয়ার ব্যবস্থা রেখেছিলাম বই কি। লোকটিকে দেখে আমি আবার প্রশ্ন করলাম, আপনি কে? এখানে এত রাতে আমাদের লোয়ার বাঙ্কে বসে কি করছেন? দেখছেন না একজন শুয়ে রয়েছে? আপনার জন্য সে তো ঠিক করে শুতেও পারছে না, আর আমরা তো এই সিটগুলি রিজার্ভ করে যাচ্ছি। আপনি সেখানে ঢুকে পড়লেনই বা কি করে হুট করে? উফ, কি হলোটা কি? আপনি আমার কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? লোকটি দেখলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। এরপরে আবারও আমি তাকে জিজ্ঞাসা করতে যাব, এমন সময়ে দেখলাম লোকটি একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছেন। আমাকে বলছেন, ওই স্থানে যাস না, ওই স্থানে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়বি তোরা। কেউ বেঁচে ফিরে আসতে পারবি না, পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না, ঈশ্বরও নয়। যেটাকে তোরা মশকরা মনে করে সেখানে যাচ্ছিস সেটাই তোদের প্রাণ নেবে, আর তোর মনের মধ্যে যে পাপ লুকোনো রয়েছে সেটিও তোকে শেষ করে ফেলবে। সব কিছুকে ভোগ করবার লালসা নিয়ে এইভাবে জীবনে এগোস না, এতে তোদের বিপদ বাড়বে। শেষ হয়ে যাবি তোরা, শেষ হয়ে যাবি। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে ফিরে যা, ফিরে যা। আমি স্পষ্টত দেখলাম লোকটির চোখের মনির বর্ণ ক্রমশ লাল হয়ে আসছে। আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। ভয়তে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি উপায় না দেখে পাশে লাইটের সুইচটা হাতড়াতে শুরু করলাম। কোনো ক্রমে হাতের নাগালে সুইচটা আসতেই আমি সেটাকে প্রেস করলাম। আলো জ্বলে উঠল, অথচ লোকটির কোথাও কোনো অস্তিত্ব নেই। কোথাও তাকে আর দেখতে পেলাম না। আমি ভয়তে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে ওরা সকলেই উঠে পড়ল। এরপর নীলেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভেবেছিলাম তুই মাল খাবার পরে কোনো রূপসীর স্বপ্ন দেখবি, সেখানে চিৎকার করে উঠলি যে কেন রে? সেই রূপসী কামড়ে দিয়েছে বুঝি? নীলেশের কথা শুনে রঞ্জন ও সমরেশ উভয়ই খুব রেগে গেল। এরপর রঞ্জন নীলেশকে উদ্দেশ্য করে বলল, উফ, কি হচ্ছে কি নীলেশ? এভাবে মস্করা করিস না। দেখছিস না দীপকের চোখ মুখের অবস্থাই বলে দিচ্ছে ও এমন কিছু একটা দেখেছে যেটা স্বাভাবিক নয়।
এভাবে মশকরা না করে ওর কাছ থেকে বিষয়ের সম্পর্কে শুনতে পারাটাই সব থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। চুপ করে বা সকলে, ওকে বলতে দে। সকলেই চুপ করে গেল। দেখলাম পাশের বাঙ্কের লোকজন আমাদেরকে দেখে অস্থির হয়ে উঠছেন, আলো জ্বালিয়ে আমাদের কথাবার্তা শুনবার চেষ্টা করছেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, না না, তেমন কিছুই ঘটেনি, আপনারা সকলে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন। আসলে আমি একটা জিনিস দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হুঁশ ছিল না, চিৎকার করে ফেলেছি। আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইনি একেবারে। দেখলাম ওই লোকগুলি আলো নিভিয়ে যে যার মতন শুয়ে পড়েছেন। ওরা সকলে শুয়ে পড়লে আবার ট্রেনের ভিতরকার পরিস্থিতি আগের মতোই ঠান্ডা হয়ে গেল। আমি বাঙ্ক থেকে নেমে নিচে বসলাম। আমার পাশে বসলো নীলেশ, রঞ্জন ও সমরেশ। ওদেরকে আমার দেখা স্বপ্নের বিষয়টিকে খোলাখুলি ভাবেই জানালাম। ওরা শুনবার পর বেশ ঘাবড়ে গেল। নীলেশ বলে উঠল, যে কিনা কোনোদিনও ভূতে ভয় পায়নি সে সব দেখলো। নেশার ঘড়ি যদি হতো তাহলে তুই চোখের সামনে কোনো লোককে দেখতে পেতিস না, তার মানে ওখানে সত্যিই কোনো লোক ছিল। কি বললি? একজন সাধু বাবা? স্ট্রেঞ্জ। সমরেশে ওরকম একটা স্বপ্ন দেখা, তারপরে আবার তোর সাথে এরকম কিছু ঘটে যাওয়া, এই বিষয়গুলির মধ্যে কোনো যোগসূত্র নেই তো? আমার জানি না কেন মন বলছে কিছু একটা গন্ডগোল আছে। তোদের দেখা দেখি এখন তো আমার মনেও ভয় ধরে গিয়েছে, বারংবার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। অনিষ্টের দিকে এগিয়ে যাচ্ছি না তো আমরা? এখনো জায়গাটায় পৌঁছতেই পারিনি, তার আগেই এত বড় বড় সমস্ত দুর্ঘটনা ঘটে গেল। এটাই তো ভয়ের কারণ। আর সকলেই দেখ একটা করে ইশারা পাচ্ছিস, যেগুলি বলে দিয়ে যাচ্ছে ওই জায়গাটির ভয়াবহতার কথাগুলিকে। জানি না রে কি হবে। জায়গাটিতে না পৌঁছেই যদি এত কিছু ঘটতে পারে, তাহলে পৌঁছে না জানি কি কি ঘটবে। আমি সেদিন নীলেশের মুখের দিকে চুপ করে তাকিয়েছিলাম। ওর কোনো প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তবে একটা বিষয় পরিষ্কার অনুভব করতে পারছিলাম যে সেদিন আমি যা দেখেছি তা শুধুমাত্র আমার নজরেই ভুল হতেই পারে না। ওখানে কেউ একটা অতি অবশ্যই ছিল, আর সে আমাকে যা যা বলেছে সেগুলির মধ্যেও কোনো না কোনো সত্য অতি অবশ্যই লুকিয়ে রয়েছে। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারলাম না। ওরা নিশ্চিন্তে কিছুটা সময় ঘুমিয়ে নিতে পারলেও আমি পারলাম না। ভোরের আলো ফুটে উঠল। এভাবে এক টানা 2 দিন জার্নি করবার পর ট্রেন এসে পৌঁছল যোধপুর। ট্রেনের মধ্যে আর কোনো আশঙ্কার হদিশ না পেলেও যোধপুরে নেমেই মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে। আমাদের অলক্ষ্যে সে আমাদের ওপর নজর রেখেই চলেছে। কিন্তু কে সে? এটার কারণটা কিছুতেই অনুভব করতে পারলাম না। ভয়টা আরো প্রবলভাবে বেড়ে যেতে শুরু করলো। আমি হতভম্বের মতোই তাকিয়ে রইলাম। এরপরে হঠাৎ রঞ্জন আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে দীপক, তুই এরকম জবুতুবু হয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর কি যাওয়ার ইচ্ছে নেই? এখান থেকে গাড়ি বুক করে আগে তো একটা হোটেলে গিয়ে উঠতে হবে নাকি? 2.5 দিনের ট্রেন জার্নি ধকল থেকে তো মনে হয় প্লেনে আসাটাই ঠিক ছিল। এমনিতেই শোভা দেখবার পরিবর্তে তুই অন্য কিছুই দেখছিস। এইসব ছাইপাশ গিলতে ওই জন্যই বারণ করেছিলাম। এই গোটা ট্রিপে আর ওই সব গিলবি না বলে দিচ্ছি, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মনে রাখিস। যাক শোন, এই যে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রাইভেট গাড়ি তো মনে হচ্ছে। যা, ওকে ডেকে না হয় ভাড়ার ব্যাপারটা ভালো করে জেনে নি। এরপর দেখি
হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায় কিনা। রঞ্জনের কথাগুলি কানে আসছিল ঠিকই, কিন্তু কোনো সদুত্তর দেওয়ার মতন অবস্থায় আর ছিলাম না। আমি কেবল শুনেই যাচ্ছিলাম, কিন্তু কিছুই বলে উঠতে পারছিলাম না। গাড়ি এলো, আমার বন্ধুদের সাথে কথা হলো ড্রাইভারের। তবে আমি চুপচাপ দাঁড়িয়ে কেবলই ওই সাধু মহারাজের বলা কথাগুলিকে ভেবেই চললাম। কি আর করতাম, কিছুতেই এই বিষয়টিকে মাথা থেকে বাইরে বার করতে পারছিলাম না। ওই যে কথায় আছে না, যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে কিছু ঘটছে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারা যায় না। আমার মনের মধ্যেও ঠিক একইভাবে ঝড় উঠেছিল। সেই সব কাজ মিটিয়ে ওই দলা পাকানো ভাবগুলিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। বালির অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম। রাজস্থানের মরু প্রদেশের সৌন্দর্য ছিল নজর কাড়ার মতন। চারিদিকে শুধু ধু ধু করছে বালি আর বালি। সেই বালির পাহাড়ে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলল আমাদের গাড়িটি। গাড়িটি হোটেলে এসে পৌঁছাতে আমাদেরকে প্রায় 10 কিলোমিটারের মতন পথ অতিক্রম করতে হলো। আসলে স্টেশনের থেকে এই পথের দূরত্ব অনেকটাই বেশি, তাই আমাদেরকে ওই পথেই আসতে হয়েছিল। আসলে প্রধান রাস্তা ধরে না ফিরতে পারলে এই দূরত্ব অতিক্রম করাটাও সেভাবে সম্ভব হয়ে ওঠে না, তাই আমাদেরকে ওই পথ ধরেই সেদিন এগোতে হয়েছিল। দেখলাম ড্রাইভারের গাড়ির সামনের দিকে একটা ছোট লেবু আর ত্রিশূল ঝুলছে। এটি দেখা মাত্রই সেই ড্রাইভারকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে গাড়ির সাথে ত্রিশূল আর লেবু ঝুলিয়ে রেখেছেন কেন? সে রাজস্থানী ভাষায় কথা বলে, তবে বাংলাটাও ভেঙে ভেঙে বলতে পারত। আমার প্রশ্নের উত্তরে সে বলল, বাবু, এখানে রাত বিরেতে তাকে দেখা যায়। এখান থেকে তো বুদ্ধির কেল্লা খুব একটা দূরে নহে। বুদ্ধি শহরটা অনেকটা দূরে অবস্থান করলেও কেল্লার দূরত্ব খুব একটা বেশি নয়। আমাকেই তো আপনাদেরকে ওখানে নিয়ে যেতে হবে। আসলে আপনার এক বন্ধু আমাকে বললেন যে এখানে কোনো ড্রাইভার পাওয়া যাচ্ছে না, তাই উনি আমাকে টাকা দিয়ে বউনি করিয়ে নিলেন। এখন কি করি বলুন দেখি? আমাকেই এখন আপনাদেরকে ওই ভুতুরে কেল্লায় নিয়ে যেতে হবে। আর তাছাড়া আপনারা নাকি সেখানে রাতে থাকবারও সিদ্ধান্ত নিয়েছেন শুনলাম। দেখুন, প্রথমেই একটা কথা বলে দিতে চাই, আমি কিন্তু আপনাদের ওখানে একা রেখেই চলে আসব। আমি ওখানে থাকতে পারবো না। আমার পক্ষে ওখানে থাকা সম্ভব নয়। এমনিতেই ওই জায়গাটার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। জানি না বাবু, এত কিছু কাগজে লেখালেখি হয়েছে, মোবাইলেও তো কত কিছু বেরিয়েছে, তারপরেও যে কি করে আপনারা এখানে আসবার সিদ্ধান্ত নিলেন, এটা ভেবেই তো আমার গা একেবারে শিউরে উঠছে। আমরা এখানকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও আমরা রাতের অন্ধকারে সেখানে যেতে ভয় পেয়ে যাই, আর সেখানে আপনারা হলেন ভিন জগতের মুসাফির। এই সব জায়গা সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? আমি চুপ করে ড্রাইভারের কথাগুলো শুনছিলাম। এমন সময়ে রঞ্জন এসে তাড়া দিতেই আমরা সকলে যে যার লাগেজ নিয়ে হোটেলের ভেতরে চলে গেলাম। রঞ্জন আমাকে উদ্দেশ্য করে বলল, এই লোকটাকেই আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য ঠিক করেছি, বুঝলি? ব্যাটা কিছুতেই যেতে চাইছিল না, তারপর অনেকবার করে বলার পর ব্যাটা রাজি হয়েছে। এখন এই আমাদের নিয়ে যাবে। যাক, শোন, এখানে ড্রাইভারের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে, ও সেখানেই থেকে যেতে পারবে। আর আমাদের ঘর বুকিং তো আগে থেকেই ছিল, সব ঠিকঠাক আছে। তুইও যেমন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে রুম বুক করে এসেছিস। একসাথে একটা বড় ঘরে সকলে থেকে গেলে কি হতো? খারাপ থাকতাম নাকি? অদ্ভুত মাইরি। এবারে একা একা থাকবি কি করে? ভয় পেয়ে তো উল্টে যাবি। বুঝলাম,
রঞ্জন আমায় নিয়ে ব্যঙ্গ করছে, তাই সেভাবে আর কিছু বলতে পারলাম না। ড্রাইভারটিরও নিজের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। এরপরে আমি ওদের সাথে হোটেলের ঘরে গিয়ে উঠলাম। ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। শুতে যাওয়ার আগে সমরেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা এখন একে অপরের ঘরে শুতে চলে যাব, ফলে সাবধানে থাকিস। তুই যদি চাস তোর সাথে আমি শুতে পারি, তাহলে তুই অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবি। আমি সমরেশকে বললাম, না রে, তার প্রয়োজন নেই, আমি ঠিকই আছি। আসলে ট্রেনের জার্নিটাও হয়েছে, সেই ধকলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমাকে একটা টানা ঘুম দিতে হবে। আশা করি তারপর সবটা ঠিক হয়ে যাবে। নে, এবারে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়, আবার কাল সকালে দেখা হবে। আর ভালো কথা, ওই ড্রাইভারটির নাম কি রে? রঞ্জন বলে উঠল, ওর নাম সদাশিব, ও যোধপুরের বাসিন্দা। ও ঠিক নিয়ে চলে যেতে পারবে আমাদেরকে, তুই এত ভাবিস না। যা, গিয়ে শুয়ে পড়। এই, আমিও উঠলাম, বুঝলি সকলে। আমরা সকলেই যে যার ঘরে শুতে চলে গেলাম। পরে ভেবেছিলাম একটা ঘরে 4 জন থাকলেই ভালো হতো। এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে শুতে চলে এলাম। ঘরের দরজা বন্ধ করে একটা ছোট্ট আলো অন করে বিছানায় উঠে পড়লাম। জানলা দিয়ে বেশ কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখতে লাগলাম। বালিয়াড়ির পরিসরটিকে দেখতে বেশ ভালোই লাগছিল। মৃদু হাওয়া বয়ে যাচ্ছিল। রাজস্থানের আবহাওয়াটাই এমন, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা। রাত বাড়ার সাথে সাথে বালি ক্রমেই ঠান্ডা হতে শুরু করে, যার জন্যে গরমের দিনেও বেশ শীত করে। মৃদু হাওয়া গায়ে এসে লাগলেই শরীরটা কেমন আচম্বিত হয়ে ওঠে। মনে হয় এক অজানা জায়গায় এসে পৌঁছেছি। তবে একথা ঠিক, রাজস্থানের বুকে পা রাখার পর থেকেই আমার মনটা কেমন পরিবর্তিত হয়ে গিয়েছিল। একটা চাপা ভয় কাজ করতে শুরু করছিল। সবসময় মনে হচ্ছিল কেউ যেন আড়ালে থেকে আমাদের উপরে নজর রাখছে, বিশেষ করে আমার উপরে। রাজস্থানের নানা স্থানের বিষয়কে অনেক ঐতিহাসিক ঘটনা জানতে পেরেছিলাম। সেগুলি নিয়ে আরো একটু চর্চা করতে লাগলাম। যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ আমি মোবাইলের পর্দায় মুখ গুজে ওই ঘটনাগুলি দেখতে থাকলাম। এরপরে কখন যে চোখ লেগে গিয়েছিল আর খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখলাম এক পরমা সুন্দরী রমণী আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার পরনে লাল শাড়ি, রাজ পোশাক বলা চলে। গলায় হাতে পায়ে গহনা, সুন্দর করে সেজে সে এসে দাঁড়িয়েছিল আমার সম্মুখে। তার ওই মোহময়ী দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা শোভাকে উপভোগ করে চলেছিলাম আমি। নির্বাক হয়ে তাকে দেখেই চলছিলাম। মনে হচ্ছিল ঈশ্বর যেন কাউকে আমার জন্যেই প্রস্তুত করে পাঠিয়েছেন। এক স্বর্গের অপ্সরী এসে দাঁড়িয়েছে আমার সামনে। প্রতীয়মান হয়েছে তার অপরূপ চেহারা, এক অবর্ণনীয় সৌন্দর্য যাকে ভাষায় প্রকাশ করতে পারা যায় না এমন। সামনের দিকটা হঠাৎ ধোঁয়াশার আবরণে আচ্ছাদিত হয়ে গেল। সে এক পা করে আমার দিকে এগোতে থাকলো। তার ওই সুন্দর লাল টুকটুকে ঠোঁট দুটো যেন আমাকেই চুম্বন করবার জন্য লালায়িত হয়ে উঠছিল। আমি আমাদের মধ্যে
আর কোনো দূরত্ব রাখতে চাইলাম না। তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কে 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 আপনি? আমার ভাষা প্রতিরোধিত হয়ে যেতে শুরু করলো। সে আরো আড়ালে থাকতে চাইছিল। ধীর দৃষ্টিতে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আলতা পরা ওই পাগুলিকে আমার দিকে এগিয়ে দিতে থাকলো সে। আমি তখনও এক জায়গাতেই দাঁড়িয়ে। এরপরে আমার বুকে চুম্বন করে সে আমাকে নিজের দিকে সম্মোহিত করতে চাইল, আর আমিও ভেসে আসা আর্তনাদের মতন ওই দৃশ্যের একক সাক্ষী হয়ে থাকতে চাইলাম। তাকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। নিজের অজান্তেই তাকে সঁপে দিতে ইচ্ছা করছিল। এক আলগা বাতাস এসে লাগলো আমার গায়ে। সেই রমণীর কাঁধের সাথে লেগে থাকা আলগা হয়ে পড়া ওই লাল কাপড়ের আঁচলটি নিজে থেকেই সরে গেল। তার বক্ষদেশের দিকে তাকাতেই আমি আর লোভ সামলাতে পারলাম না। নিজের মুখমণ্ডলটি অন্বেষণের উদ্দেশ্যে সেদিকে নিয়ে যেতে উদ্যত হব, এমন সময়ে সেই রমণী নিজের দু হাতের সাহায্যে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁটটিকে নিয়ে এসে বলল, তোমার তো আমাকেই পেতে ইচ্ছা করে, তাই না? আমার মতো কাউকে পেতে ইচ্ছা করে, তাই না? এরকম মেয়েকেই তো তোমার পছন্দ। তাহলে এসো, আমাকে ভোগ করো। আমি যে তোমারই অপেক্ষাতে রয়েছি। এত সুন্দরী তুমি আগে কখনো কি দেখেছো? কেউ এভাবে তোমার শরীরটাকে নিজের করে পেতে চেয়েছে? এভাবে কোনো সুন্দরী কি তোমার প্রতি নিজেকে বিলিয়ে দিতে চেয়েছে? বলো, চুপ করে আছো যে? আমি হতবাক হয়ে শুধু তাকেই দেখে যাচ্ছিলাম। কি অপরূপ সেই চোখ, কি অপরূপ সেই ঠোঁট। আমি তার দিকে এগিয়ে গেলাম। তার ঠোঁটটাকে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করবার জন্য লালায়িত হয়ে উঠলাম। শক্ত করে, আরো শক্ত করে তাকে নিজের বুকের মধ্যে চেপে ধরতে চাইলাম। তখনই দেখলাম এমন কিছু যা আমার শরীরের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দেখলাম ওই মেয়েটির সেই সুন্দর মুখের পরিবর্তে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর মুখ। তার ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তাজা রক্ত। সেই তাজা রক্তে ভিজে গেল আমার সারা শরীর। আমি তাকে আমার বুকের ওপর থেকে সরিয়ে দিলাম। দেখলাম সে তখনও আমার দিকে তাকিয়ে হাসছে। সেই রক্ত মাখা চেহারা নিয়ে সে আমাকে উদ্দেশ্য করে ইশারা করছে, আরো কাছে রাখছে। উফ, কি ভয়ঙ্কর সেই চাহনি! সে আমাকে বলছে, আমার কাছে এসো। কই, এখন কেন আসছো না? সবাই তোমার সুন্দরকে কেন এত গুরুত্ব দাও? মেয়েদের কি কেবল শরীরটাই সব, সৌন্দর্যটাই সব? ওর বাইরে কি কিছু হতে পারে না? ওর বাইরে কি আমাদের কোনো অস্তিত্ব থাকতে নেই? আমরা কি এতটাই করুণ জীবনের জন্য দায়ী? আমরা কি এরকম একটা জীবন বেছে নিতে বাধ্য থাকি কেবল পুরুষের মনোরঞ্জনের বস্তু? মনোরঞ্জন শেষ হয়ে গেলেই আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়।
এটাই কি আমাদের নিয়তি? কেন কেন হবে এরকম? কই, কেউ তো একবারও এসবের উপরে উঠে আমাদের কাছে টেনে নেয় না, আমাদেরকে ভালোবাসতে চায় না। এসো, আমার কাছে এসো, আমাকে নিজের কাছে ডেকে নাও। আমি তোমার হতে চাই, তোমার আরো কাছে যেতে চাই। এসো, আমার কাছে এসো। এ কি, তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমার কাছে এসো। কেন পালিয়ে যাচ্ছ? আমি তখনও তারস্বরে চিৎকার করেই চলেছি, না না না। এমন সময় দেখি আমার ঘরের মধ্যে ঢুকে এসেছে 3 জন। তারা ঘরের আলো জ্বালিয়ে আমার মুখের কাছে এসে উপস্থিত হয়েছে। ওদেরকে দেখেই চমকে উঠলাম আমি। এরপরে সামান্য চেতনা ফিরলে বুঝলাম আমারই 3 বন্ধু। আমি এতক্ষণ যে স্বপ্ন দেখছিলাম সেটা ভাবতেই পারিনি। মনে হচ্ছিল সবটাই যেন চোখের সামনে ঘটছে। নীলেশ আমার দিকে এগিয়ে এসে বলল, দীপক, সেই কখন থেকে তোর ঘরের দরজা ধাক্কা চলেছি, মনে হচ্ছিল কেউ যেন তোকে খুন করতে এসেছে। তুই যেভাবে চিৎকার করেছিলিস মনে হচ্ছিল যে সে বোধহয় তোকে শেষ করে ফেলতে চায়। সে তোকে মারবার জন্য উদ্যত হচ্ছিল আর তুই সেই থেকে চিৎকার করেই চলেছিস। আমি একা চেষ্টা করেও ঘরের দরজা খুলতে পারছিলাম না, ধাক্কা দিয়েও এর কোনো সুরাহা খুঁজে বার করতে পারছিলাম না, তাই বাকিদেরকে ডাকতে গেছিলাম। এরপরে তারাও যখন এখানে এসে উপস্থিত হলো তখন 3 জনে মিলে দরজা ধাক্কা দিতে থাকলাম, আর তারপরেই কোনো ক্রমে দরজা খুলে ভিতরে ঢুকতে পারলাম। ঢুকে দেখি ঘরের জানলাগুলো হাট করে খোলা রয়েছে, সারা ঘরের মধ্যে বালি, তোর শরীরে জামা নেই, তুই একটা খাটের উপরে ওই বালিশটাকে জড়িয়ে ধরে ভয়তে চিৎকার করে চলেছিস। এসবের অর্থ কি? তোর এরকম অবস্থা কি করে হলো? ঘরের মধ্যেও তো কাউকে দেখতে পেলাম না। কেউ কি ঘরের মধ্যে ঢুকে তোকে ভয় দেখিয়েছিল? কোনো ছিনতাইকারী কি এই জানলা দিয়ে ঢুকে পড়েছিল? সত্যি করে বল, আমাদের কাছে কিছু লুকোস না। আমি হতভম্বের মতন ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুই বলতে পারলাম না, শুধু বললাম আমার গরম লাগছিল বলে হয়তো গায়ের জামাটা খুলে পাশে রেখেছিলাম, আর সম্ভবত স্বপ্ন দেখছিলাম। জানলাগুলো হয়তো হাওয়ায় খুলে গেছে, বড্ড হাওয়া দিচ্ছিল। স্বপ্নের মধ্যে কি যে দেখেছি জানি না রে, হয়তো সেই কারণে জোরে জোরে চিৎকার করে ফেলেছি। আমি জানতাম ওদেরকে আসল বিষয়টি সম্পর্কে জানালে কেউই সেভাবে বিশ্বাস করতে চাইবে না, তাই আমি ওদেরকে উপযাজক হয়ে কিছুই বলতে চাইলাম না। ওরাও বিষয়টা এড়িয়েই গেল। সমরেশ বলল, নিশ্চয়ই আবার রাতে ড্রিঙ্ক করেছিস আর তারপরে ঘোরের মধ্যে এসব দেখছিস। যাক, এখন আর এসব নিয়ে ভাবতে হবে না, তুই বরং ঘুমিয়ে পড়। কালকে সকালবেলা আমাদেরকে বেরোতেও হবে, কাজে এখন আর আলোচনা করে কোনো লাভ নেই। তুই যখন ঠিক আছিস তখন আর দুশ্চিন্তার কিছু নেই। বেশ, আমরা সকলে গেলাম, আগামীকাল দেখা হবে, ঠিক আছে? সেদিন রাতে ওরা সকলে আমার ঘর থেকে বেরিয়ে গেল। ভয়েতে একেবারে আটকে উঠেছিলাম আমি। যা দেখেছিলাম আজও তার কথা ভাবলে আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে সেদিনই যে গোটা বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল এমনটা ভুলেও ভাববেন না। এরপরেই ঘটেছিল আরো ভয়ঙ্কর ঘটনা। আস্তে আস্তে যে রহস্যের মায়াজাল আমার চোখের সামনে ঘনীভূত হতে শুরু করেছিল সেটি ক্রমাগতভাবে আমার গতিকে মন্থর করে তুলেছিল। আমি জানতাম না এত ভয়ার্ত কিছু আমাদের সকলের জীবনকে গ্রাস করতে এগিয়ে আসছে। সদাশিবের কথার অর্থ অনুধাবনের সাহসটুকু দেখাতে পারলে আমরা সকলেই হয়তো সেদিন রক্ষা পেয়ে যেতাম। তবে ওই যে কথায় আছে নিয়তির ফের,
সেটা খণ্ডানোর সামর্থ্য আমাদের কারোর হাতেই ছিল না। আসলে সময় যে কোনোদিনও কাউকে জিততে দেয় না, আর আমরা সেই কালজয়ী সময়কে হারিয়ে নিজেদের মহানত্ব প্রমাণের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। ফলে আমাদের সকলের সঙ্গে যা ঘটে আমাদের সাথেও তাই ঘটেছিল। ভোরের আলো ফুটে উঠল। সকাল সকাল সদাশিব এসে হাজির হয়ে গেল। আমাকে উদ্দেশ্য করে বলল, এখান থেকে যেতে হলে সকাল সকাল বেরোতে হবে বাবু। আপনার গলার কাছে নখের আঁচড় বসালো কে? গতকালকেও তো কিছু দেখিনি, আজকে এমন কিছু দেখছি। সব ঠিক আছে তো বাবু? রাতের বেলা কিছু হয়েছিল কি? আসলে চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা ঘটেছে হয়তো। সবকিছু স্বাভাবিক আছে তো বাবু? আমি সদাশিবের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বললাম, ও কিছু না, আসলে ঘুমের মধ্যে বোধহয় নিজের নখ লেগে গেছে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ও ভালো কথা, তুমি কিন্তু আমাদেরকে আজকে নিয়ে যেতে যেতে ওই জায়গাটির ইতিহাসের কথা আমাদেরকে জানাবে। শুনলাম তুমি নাকি ড্রাইভারের পাশাপাশি একজন ভালো গাইডের ভূমিকা পালন করো। মানে বলতে চাইলাম ওই জায়গাটি সম্পর্কে তোমার বেশ ভালোই ধারণা রয়েছে, এই আর কি। আসলে বুঝতেই তো পারছো, গাইড নিলেই আবার অনেকগুলো টাকার ব্যাপার হয়ে যায়। তার থেকে তোমাকেই না হয় আরো একটু বেশি কিছু টাকা দিয়ে দেব, তুমি না হয় আমাদের জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে একটা রাত ওখানে আমাদের সাথে থেকে পরের দিন মানে কালকে আমাদেরকে নিয়ে হোটেলে ফিরে আসবে। কি আপত্তি আছে নাকি? আমার কথা শুনে সদাশিব সহাস্যে বলল, বাবু, যদি কেবল অর্থেরই খিদে থাকতো তাহলে আপনার জায়গায় আরো অনেক লোক ধরে এইভাবেই নিয়ে যেতে পারতাম। তাদের কাছ থেকে টাকা নিয়ে আজ অনেক বড় লোক হয়ে যেতে পারতাম। আর রইল বাকি আমার গাইড হওয়ার কথা। তাহলে বলে রাখি, আমি শিলাসপুরের দিকে কোনো দিনও আসিনি। এখানকার যে কোনো স্থানীয় গ্রামবাসীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তারা সকলেই বলবেন সন্ধ্যা নামার পরে আর সূর্যোদয়ের পূর্বে ওদিকে কেউ পা রাখার সাহসই পায় না। মানুষ তো ছেড়ে দিন, কাক পক্ষীর দ্বারাও সম্ভব হয় না। আর সেখানে আপনি কিনা আমাকে বলে যাচ্ছেন। না বাপু, আমি এসবের মধ্যে নেই। ওই যে বললাম, আমি আপনাদেরকে ওই কেল্লার সামনে নামিয়েই চলে আসব। আমার গাড়ি 1 কিলোমিটার দূরে থাকবে। এদিকে একটা ছোট হোটেল রয়েছে, ওখানেই রাতটা কাটিয়ে দেবো। আপনাদের অপেক্ষা করব। সকালে যদি আপনারা ফিরে আসতে পারেন তখন না হয় আপনাদেরকে যোধপুরে নিয়ে আসব। সদাশিবের ওই যদির বিষয়টি শুনতেই নীলেশের মাথা ঘুরে গেল। সে লাগেজগুলো গাড়িতে উঠিয়ে রেখে এদিকে এগিয়ে এসে সদাশিবকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো তোমার? ভয়তে তো দেখছি এখনই একেবারে আত্মারাম খাঁচা হয়ে গিয়েছে তোমার। তুমি আবার কি আমাদেরকে ওখানে নিয়ে যাবে গো? তোমার তো কোনো ক্ষমতাই নেই। যাক, ছাড়ো সব, তোমাকে কোথাও থাকতে হবে না। দয়া করে গাড়ি করে যাওয়ার সময় আমাদেরকে ওই জায়গাটির ইতিহাসের বিষয়ে জানিও, তাতেই হবে। আর কেল্লার কোন দিকে থাকলে বিপদের সম্ভাবনা কম আছে সেটাও জানিও, কারণ অনেকের মুখে শুনলাম পুরাতন আমলের কেল্লার অনেক দিকই ভগ্নপ্রায়। রাতে সেখানে থাকাটা বোধহয় শোভনীয় নয়। তবুও আমরা তো এক্সপ্লোর করতে যাচ্ছি, সবকিছু নিয়ে যদি এত ভয় পেতে থাকি তাহলে আসল কাজটা করব কিভাবে? যাকগে, চলো গাড়ি স্টার্ট দাও, এমনিতেই অনেকটা সময় চলে গেছে, এরপরে দেরি করলে রাত হয়ে যাবে। আমরাও সকলে রেডি হয়ে গেলাম। তারপরে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি নিজের ছন্দেই এগোতে শুরু করলো। আসবার সময়ে মনে হয়েছিল ওই হোটেলের ম্যানেজারটি আমাকে কোনো কথা জানাতে চাইছিলেন, কিন্তু সময়ের অভাবে ও মন মেজাজ খারাপ থাকার কারণে আমি তার কাছ থেকে উচিত কথাগুলিও শুনে আসতে পারলাম না। ফলে সেই বিষয়টিকে নিয়েও মনের মধ্যে নানান প্রকারের
আন্দোলন শুরু হয়েছিল। গাড়িটা গতি নিল। রঞ্জন সদাশিবকে উদ্দেশ্য করে বলল, কি দাদা, কেবল গাড়ি টেনে গেলেই হবে? নিন, এবার শুরু করুন। ওখানকার ইতিহাসের বিষয় তো জানতে হবে। আপনাকে না হলে যে একটি টাকাও বেশি দেব না আমরা। সদাশিব বললেন, হ্যাঁ বাবু, সে বিষয়ে আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম, আমি অর্থের জন্য কাজ করি না। আসলে ওই জায়গার ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে দিনের বেলাতেও সেই সব বিষয় মুখে আনতে ইচ্ছে করে না, প্রচন্ড ভয় করতে থাকে। তবুও আপনারা যখন এত করে বলছেন, তখন না হয় বলে ফেলি। আসলে সবটা কিন্তু শোনা কথা। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই জায়গা সম্পর্কে এই বিষয়গুলি জানতে পেরেছিলাম। এগুলি কতখানি সত্যি সেটা কিন্তু আমার একেবারেই জানা নেই। স্থানীয় মানুষজনের বিশ্বাসের উপর নির্ভর করেই বলতে পারেন এই ধরনের বিষয়গুলি মানুষের মধ্যে আলোকপাত করেছে। দীর্ঘ সময় ধরে মানুষ এই বিষয়গুলিকে মেনে এসেছেন বলেই হয়তো এই জায়গার ইতিহাসের বিষয়টি স্থানীয় মানুষজনদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর আকারে নিজের জায়গা করে নিতে পেরেছে। আমি তখন খুব ছোট ছিলাম। আমার ঠাকুমার কাছে প্রায়ই এই সকল জায়গার বিষয়ে কথা শুনতাম। গল্পের আকারে ঠাকুমা গোটা ব্যাপারটা খুব সুন্দর করে আমার সামনে তুলে ধরতেন। এটাই ছিল তার বিশেষত্ব। তখন আমার বয়স ছিল 12 বছর। সব কথা মনে না থাকলেও কিছু কিছু বিষয় আজও মনে রয়েছে বইকি। যদিও পরবর্তীকালে লোকমুখে ওই শিলাসপুর জায়গাটি সম্পর্কে আরো অধিক কিছু জানতেও পেরেছিলাম, তবে ঠাকুমার বলা সেই ইতিহাসটি আজও মনের কোণেই রয়ে গেছে। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই শিলাসপুরটা একটা আলাদা শহরের আওতায় নিজের স্থান চিহ্নিত করেছিল। এই শহরে তখন রাজা হেমচন্দ্রের আধিপত্য ছিল। হেমচন্দ্র শিকার ধরতে খুব পছন্দ করতেন। একদিন শিকার করতে যাওয়ার পরে তার সাথে একটা অজ্ঞাত পরিচয় মেয়ের সাক্ষাৎ ঘটেছিল। হেমচন্দ্র ছিলেন বিবাহিত, কিন্তু ওই মেয়েটিকে দেখবার পরেই রাজা তার রূপের মহিমার দ্বারা মহিমান্বিত হয়ে পড়েন। কি করবেন কি বলবেন কিছুই ঠিক করতে পারেন না। তখন স্থির করে ফেলেন রাজা হওয়ার দরুন তিনি এই সাম্রাজ্যের একাধিপত্য অর্জন করেছেন। তাই তিনি যেটা চান সেটা খুব সহজেই তিনি অধিকার করতে পারেন। আর এই বিষয়টির প্রতি রাজার দৃষ্টি যাওয়ায় তিনি এই বিষয়টিকে আরো গুরুত্বের সাথে দেখতে শুরু করেন। আপনারা সকলে হয়তো জানেন যে রাজারা ভোগ বিলাসে বিশ্বাসী হন। তারা জীবনটিকে স্বর্গের ন্যায় সুন্দর করে গড়ে তুলতেই পছন্দ করেন। যেখানে যা সুন্দর জিনিস বা বস্তু দেখেন সেটিকেই সঙ্গে নিয়ে সাম্রাজ্যে ফিরে আসে। ঠিক সেই রকম ভাবেই তিনি একটি সুন্দর বস্তু দেখেছিলেন, আর সেটিকে কি প্রকারে নিজের মহলে নিয়ে আসা যায় সেটির পরিকল্পনা করতে থাকেন। রাজার এক বিশ্বস্ত অনুচর ছিল, তার নাম হেমেন্দ্র। কিন্তু হেমেন্দ্র এই বিষয়টির সম্পর্কে অনেক কিছুই জানতেন। ওই জঙ্গলের পরিবেশ যে একেবারেই ঠিক নয় এবং সেখানে কালা জাদু করা হয় এই বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন। হেমেন্দ্র সর্বদা ছায়ার মতন রাজার পাশে পাশে থাকতেন। রাজার যাতে কোনো সময় কোনো ক্ষতি না হয় সে বিষয়েও খেয়াল রাখতেন। কিন্তু রাজা এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইতেন না। অনেকেই মনে করতেন রাজা হেমেন্দ্রর জন্যই নিরাপদে থাকতেন। হেমেন্দ্র তাকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করতেন। রাজা ভাবতেন তিনি একাই 100 সৈন্যের সমান। হেমেন্দ্র যে তাকে বুদ্ধি বলে অনেকখানি সহায়তা করে এসেছেন এই বিষয়ে জানার পরেও তিনি হেমেন্দ্রকে কোনোদিনও তেমন গুরুত্ব দিতে চাননি। এইসবের পরেও হেমেন্দ্র রাজার নিরাপত্তার বিষয়টিকে নিয়ে বেশ চিন্তিত ছিল। একদিন তিনি রাতের বেলা রাজাকে উদ্দেশ্য করে বললেন, এভাবে ওই জঙ্গলে রোজ রোজ যাবেন না রাজাবাবু। জানেন না সেখানে ডাইনির বাস আছে। ওদিকে শুনেছি মানুষ কালা জাদু করেন। ডাইনিরা নিজের গর্ভে মানুষের সন্তানকে জন্ম দিতে চায়। তাদের সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন সেই সন্তান জন্ম লাভ করে তখন তারা নিজেদের সন্তানের বলি দিয়েই নিজেদের আয়ু আরো 500 বছর বৃদ্ধি করেন। আর এটাই হলো ডাইনিদের নিয়ম। আর আপনি এভাবে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। আমি জানি রানীমা এসবের বিষয়ে কিচ্ছুটি জানেন না। সবটাই আপনি তার অলক্ষ্যে করে চলেছেন।
আমি আপনাকে আবারও বলবো, মেয়েদেরকে নিয়ে এভাবে দুর্বল হয়ে পড়বেন না। এতে আপনারই বিপদ বাড়বে, ওই কমবে না। ওই মেয়েটি কে, তার পরিচয় কি, এসবের বিষয়ে আপনি কিছু জানেন কি? তারপরেও কিন্তু আপনি তার কাছে ছুটে যাচ্ছেন। শুধুমাত্র তার রূপের দ্বারা আকৃষ্ট হয়ে আপনি এই কাজ করে চলেছেন। এর দ্বারা আপনার বিপদ কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে রাজামশাই। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনার ক্ষতি চাই না। আজ এতকালেও আপনি সেটা বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই, তবে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে এই শিলাসপুর একেবারে শেষ হয়ে যাবে। এটির কোনো অস্তিত্বই থাকবে না। আপনি আছেন বলেই এখানকার মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে, না হলে এতকালে বাইরের শত্রুর আক্রমণের দ্বারা এই জায়গাটির অস্তিত্বই সমাপ্ত হয়ে যেত। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন রাজামশাই? কিন্তু রাজা হেমচন্দ্র এই বিষয়ে কোনো কথা বাড়ালেন না। তিনি উল্টে হেমেন্দ্রকেই বলছিলেন, তুমি এতকাল একজন সামান্য দাস হয়ে আমার খিদমত খেটে এসেছো, কাজে নিজের জায়গাটা ভুলে যেও না। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। তোমাকে কেউ রাজার ব্যক্তিগত জীবনে মাতব্বরি করতে বলেনি, কথাটা মাথায় রেখো। এই কথা শুনে হেমেন্দ্র নাকি খুবই ভেঙে পড়েছিল। এতকাল তিনি যে মানুষটিকে দেবতা রূপে পুজো করে এসেছিলেন, সেই মানুষটির মুখে নিজের সম্পর্কে এমন বর্ণনা শুনে মেনে নিতে পারেননি তিনি। ফলে তিনি আত্মহননের পথ বেছে নেন। শিলাসপুরের কেল্লার চূড়ায় একটি উঁচু স্থান ছিল, ওইখানেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন তিনি। এই বিষয়টি রাজা আর তার কয়েকজন পেয়াদারাই জানতে পেরেছিল। ফলে কেউই খবরটি বাইরে প্রকাশ্যে আসতে দেয়নি। তারা হেমচন্দ্রর লাশটিকে গায়েব করে দিয়েছিল। এমনকি রাজার পত্নী অর্থাৎ রানী রুক্মিণীও এই বিষয়টি সম্পর্কে কিছুই আন্দাজ করতে পারেননি। হেমেন্দ্রকে শেষে রাজা নিজের পথের কাঁটা মনে করতেন। হেমেন্দ্র যেহেতু ওই মেয়েটিকে তার জীবনে নিয়ে আসতে বাধা দিচ্ছে, তাই তিনি ওই হেমেন্দ্রকেই নিজের পথ থেকে সরিয়ে দিয়েছিলেন। আসলে তিনি জানতেন হেমেন্দ্র খুবই নরম মনের মানুষ। এইভাবে কথা বললে সে যে তার জীবন থেকে সরে দাঁড়াবে, এই বিষয়টি তিনিও আন্দাজ করতে পেরেছিলেন। কিন্তু হিতে বিপরীত হয়েছিল। সে যে পুরোপুরি সরে যাবে এটা তিনি ভাবতেও পারেননি। এই সবের উপরে উঠে তখন রাজা কেবলই ওই মেয়েটির কথাই ভাবছিলেন। ওই মেয়েটির নাম ছিল কুলোনা। আপনারা ভাবছেন কুলোনা আবার কেমন নাম? রাজস্থানের গ্রামের মেয়েদের নামগুলি এমনই অদ্ভুত রাখা হয়ে থাকে। কুলোনা নামটা সাধারণত সেই পরম্পরা থেকেই এসেছে। এরপরে রাজার সাথে কুলোনার ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পেতে শুরু করেছিল। সে রাজাকে আরো অধিমাত্রায় সম্মোহন করতে শুরু করেছিল। কিভাবে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল এই বিষয়ে সেইভাবে আমার কিছু জানা নেই, তবে এইটুকু বলতে পারি ওই মেয়েটিকে হেমেন্দ্র ঠিকই চিনেছিল। কুলোনার পেটে নিজের সন্তান রয়েছে জেনে রাজা তাকে নিজের সাম্রাজ্যের রানী করে নিয়ে এসেছিলেন। এতকাল রুক্মিণীকে তিনি নিজের প্রধান পত্নীর দরজা দিয়ে রেখেছিলেন, কিন্তু কুলোনা গৃহপ্রবেশের পর থেকেই সেই রাজার মন জয় করে নিয়েছিল। তাকেই রাজা প্রধান পত্নীর দরজা দিয়ে দিয়েছিলেন। কিন্তু যত দিন এগোতে থাকলো সাম্রাজ্যের পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো, যাকে রাজস্থানের ভাষায় বলে পদচিহ্ন। কার পদচিহ্ন কেমন তার উপরে ভিত্তি করেই কিন্তু সাম্রাজ্যের অবস্থা নির্ধারিত হয়। ওই কুলোনার প্রবেশের পর থেকেই রাজপ্রাসাদের অনেক মানুষ গায়েব হয়ে যেতে শুরু করলো। এমনকি কেল্লার ভিতরে থাকা সাধারণ মানুষদের মধ্যে থেকেও অনেককেই আর খুঁজে পাওয়া গেল না। তারা যে সকলে কোথায় গায়েব হয়ে যাচ্ছিল আর কেই বা তাদেরকে গায়েব করে দিচ্ছিল এই বিষয়ে কেউই স্থিরভাবে কিছু বলে উঠতে পারছিল না। ধীরে ধীরে কুলোনার সন্তান প্রসবের দিন এগিয়ে এলো। এমন সময় সাম্রাজ্যে আনন্দের রোল উঠল। রাজাও সীমাহীন খুশির সাগরে ডুবে গেলেন। কিন্তু সন্তান প্রসবের দিনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাজা দেখলেন সন্তান প্রসবের পরেই কুলোনা তার সদ্যজাত পুত্র সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের দিকে ছুটে চলেছেন। এই বিষয়টি দেখেই রাজা একেবারে আঁতকে ওঠেন। অসুস্থ শরীর নিয়ে সদ্য প্রসব করেছেন এমন একজন নারী কিভাবে দৌড়তে পারেন? এহেন কাজ কি কখনো সম্ভব হতে পারে? তিনি কি দেখছেন? তিনিও কুলোনার পিছু করতে করতে একেবারে জঙ্গলের মাঝ বরাবর গিয়ে উপস্থিত হন। তিনি দেখেন সামনে রয়েছে
একটা গুহা। ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর চেহারার এক নারী। কুলোনা যে ওখানে কাদের সাথে থাকতেন এই বিষয়টি সম্পর্কে রাজার কোনো ধারণাই ছিল না। রাজা সবটা লুকিয়ে দেখতে থাকেন। হঠাৎ তিনি দেখলেন যে কুলোনার রূপ একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে। তিনি পরমা সুন্দরী থেকে এক কুৎসিত রূপের ডাইনিতে রূপান্তরিত হয়ে গেছেন। এরপরে তিনি দেখলেন কুলোনা তার সামনে থাকা ওই কুৎসিত মহিলাকে উদ্দেশ্য করে বলছে, একে শেষ করে দাও, এ আমার আর রাজার সন্তান। রাজা কোনোদিনও জানতে পারেনি যে আমি একজন ডাইনি। নিজের সন্তানকে বলি দিয়ে আমাকে নিজের আয়ু বৃদ্ধি করতে হবে, আর আজকের মধ্যে এ কাজ সমাপ্ত করতে হবে, নাহলে তিথি পেরিয়ে যাবে, আর কোনো উপায় অবশিষ্ট নেই। এইসব দেখে নিজেকে ধরে রাখতে পারেনি রাজা। তিনি ওদের দিকে এগিয়ে যান, কুলোনাকে এক ঠেলা মারেন। এরপর ওই সামনের মহিলাটির কাছ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে দৌড়তে শুরু করেন তিনি। কোনো ক্রমে নিজের ক্ষমতায় তিনি সাম্রাজ্যে ফিরে আসতে পেরেছিলেন। সাম্রাজ্যে প্রবেশের পরেই তার লাঠিয়ালেরা মিলে কুলোনাকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে দেন। এরপরে তার শরীরে গরম তেল ঢালতে শুরু করেন সকলে। তারপরে ওই স্থানে তার গায়ে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। সকলে মনে করেছিলেন এইভাবেই নাকি ডাইনির নিধন করে ফেলা সম্ভব, কিন্তু কেউ জানতেন না কুলোনার শক্তির কথা। মৃত্যুর পরেও যে সে ফিরে আসতে পারে এই বিষয়ে কারুর কোনো ধারণাই ছিল না। কুলোনা এর পরেও ফিরে এসেছিল, আর নিজের সন্তান সহ ওই রাজবংশের সকলকে শেষ করে ফেলেছিল সে। তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। এমনটা মনে করা হয় এক ডাইনিকে রাজা নিজের করে পেতে চেয়েছিলেন। কুলোনা নাকি প্রথম সন্তানের বলি দিলেও পুনরায় রাজার কাছেই ফিরে আসতো, কারণ ডাইনিরা সংসার করতে চায়। এই বিষয়ে অনেকেই জানেন না। রাজস্থানের আনাচে কানাচে আরো এইরকম অনেক ঘটনা লুকিয়ে রয়েছে। এখানে সকালেও ডাইনিদেরকে পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। এইসব আপনাদের মতন শহুরে মানুষদের কাছে ভুয়ো বিষয় বলে মনে হতে পারে, তবে এটাই কিন্তু আসল সত্যি। সেই থেকে এখানকার অধিবাসীরা মনে করেন যে কুলোনার আত্মা এখনো ওই কেল্লায় ঘুরে বেড়ায়। সে নাকি মানুষকে এভাবে সম্মোহন করে নিজের কাছে ডাকে। যে সকল মানুষেরা নারী অভিলাষী তাদেরকে শেষ করে ফেলে। এই বিষয়টি জানার পর থেকেই আশেপাশের গ্রামগুলিকে খালি করে চলে যান অধিবাসীরা। সেই থেকে ওই কেল্লা আরবাচিনের মতো পড়ে রয়েছে। পাষাণের প্রতিটি গাত্রে খোদিত হয়ে রয়েছে সে ভয়ানক কাহিনী, অথচ কেউই এখন এসবের প্রতি আকর্ষণ অনুভব করেন না। তবে কতিপয় কিছু মানুষ আজও এই ভয়ঙ্কর অতীতকেই নিজেদের পথেও বানিয়ে চলেছেন। তারা আজও এই স্থানটিকে ভয় পান। এখানে নাকি কারুর কান্নার শব্দ শোনা যায়, এমনকি এখানে আসা অনেক মানুষকেই নাকি পরে আর খুঁজে পাওয়া যায়নি। আর আপনারা সেখানেই এসেছেন রাত কাটাতে। খুব সাবধান বাবুরা। কথাগুলি বলা শেষ করেই সজোরে ব্রেক কষলেন সদাশিব। বুঝতে পারলাম আমরা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছেছি। ডান দিকে ঘাড় ঘোরাতেই নজরে পড়ল এক সুবিশাল কেল্লা, কিন্তু তার বেশিরভাগ স্থানই ভেঙে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছিল ওই স্থানটির বেশ বয়স হয়েছে। সেখানে যে এতকাল কেউ আসে না, আর এলেও এখানে রাতে থাকবার উপায় করতে পারে না, তা ওই থমথমে পরিবেশই প্রমাণ করে দিচ্ছিল। আমি সদাশিবকে একটি কথা জিজ্ঞাসা করতেই সে বেশ ঘাবড়ে গেল। আচ্ছা, আমাদেরকে তুমি যে কাহিনীটি বললে তার মধ্যে অনেক ডিটেলস খুঁজে পেলাম, মানে যাকে বলে বর্ণনা। তুমি এত বর্ণনা খুঁজে পেলে কিভাবে? তোমার ঠাকুমা তোমাকে তো এত পুঙ্খানুপুঙ্খভাবে কাহিনী বলতে পারেননি মনে হয়।
শুনে তো মনে হচ্ছিল এ কোনো কাহিনী নহে। তুমি যেন নিজের চোখেই গোটা ঘটনাটি দেখেছ, মানে সাক্ষী থেকেছ। না হলে এত সুন্দর করে বর্ণনা দেওয়া কারুর পক্ষেই সম্ভব হতো না। সদাশিব কিছুক্ষণ ওই কেল্লার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবার পর বলল, এইসব জেনে কি করবেন বাবু? আমি যা শুনেছিলাম আর পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে যেটুকু জানতে পেরেছিলাম সেটাই আপনাদেরকে জানিয়েছি। এতে এত অবাক হওয়ার কিছু নেই। আমি যদি এই জায়গার বাসিন্দাই হতাম তাহলে জেনে রাখুন আমি জীবিত হতাম না। আপনাদের কি মনে হয়, আপনারা এতক্ষণ কি কোনো মৃত মানুষের সাথে এসেছেন? নীলেশ আবার মশকরা করার ভঙ্গিতে বলে উঠল। সদাশিব বললেন, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমার দ্বারা ভয় দেখানোটা একেবারেই সম্ভব নয়, সেটা বোধহয় তুমি একেবারেই জানো না। যাই হোক, একটা কাজ করো, তুমি বরং ডিকি থেকে আমাদের সকলের মালপত্রগুলো নামিয়ে নিয়ে পাশে রাখো, তারপরে আমি দেখছি, আমরাই ওদিকে চলে যেতে পারবো। আর রইল বাকি অন্য বিষয়ের কথা, তাহলে বলবো তোমার কাহিনীর মধ্যে তেমন কিছুই ছিল না। এরকম কাহিনী ঠাকুরমার ঝুলিতে ছোটবেলায় অনেক শুনেছি। তুমি কি করে ভাবলে এইসব কাহিনী শুনিয়ে তুমি আমাদের কাছ থেকে বেশি টাকা হরপ করে নেবে? সেই গড়ে বালি, যা কথা হয়েছিল তাই দেব। অনেকক্ষণ ধরেই আপনাদের মুখে অর্থের কথা শুনছি। এক কাজ করুন, আপনাদের টাকা আপনাদের কাছেই রাখুন, ওটা আপনাদের বিপদে কাজে আসবে। কারণ যদি সাধারণ মানুষের পরিবর্তে কোনো প্রেতাত্মা আপনাদের সম্মুখে এসে পড়ে, তখন ওই টাকার গরম দেখিয়ে নিস্তার পাবেন না। বিষয়টা মনে রাখবেন। আমি আপনাদেরকে গল্প বলছি নাকি বাস্তব সেটা না হয় সময়ের উপরেই ছেড়ে দিলাম। আসলাম, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আর দীপক বাবু, আমি এখান থেকে 1 কিলোমিটার দূরেই একটা হোটেলে উঠছি, আপনি সেখানে চলে আসতে পারেন। তবে একা আসবেন না, যদি কোনো বিপদের আশঙ্কা নজরে পড়ে তাহলে একসাথে সকলে মিলেই 1 কিলোমিটার হেঁটে চলে আসবেন। গাড়িটা এখানে রেখে গেলাম না, সঙ্গে নিয়েই গেলাম। মনে হয় না কিছু হবে। তবে একটা কথা বলে রাখি, ওই কেল্লার ভিতরে আগুন জ্বালানো নিষেধ, আর জোরে চিৎকার করাও। আগুনের সাথে ওই ডাইনির এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে আগুনের আঁচ অনুভব করলে কিন্তু নিজেই আপনাদেরকে খুঁজে নেবে। কথাটা খেয়াল রাখবেন। আসছি। এই বলে সদাশিব গাড়ি নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। আমরাও সকলে মিলে যার যার মালপত্র নিয়ে ওই কেল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারাটা দিন এদিক ওদিক ঘুরে সময়টা কেটে গেল। অত বড় একটি পরিসরে গল্পগুজব করে সময় কাটিয়ে ফেলতে পারাটা খুব একটা সমস্যাও ছিল না। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পর থেকেই গা ছমছম করতে শুরু করে দিল। মনে হচ্ছিল কারোর ছায়া নজরে পড়ছে, কেউ যেন আমাদের উপর নজর রাখছে, আমাদেরকে লক্ষ্য করে এগিয়ে আসছে। এই বিষয়টি আন্দাজ করবার পরেই আমার শরীরের রক্ত হিম হয়ে যেতে শুরু করেছিল। এমন সময়ে সমরেশ আর রঞ্জন বলে উঠল, দেখ, গোটা জায়গাটাতে আলো নেই। এই মতো অবস্থায় রাত বিরেতে থাকাটাও তো সম্ভব নয়। ভাগ্যিস হোটেল থেকে আসবার সময় খাবারগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম, না হলে তো হয়ে গেছিল একেবারে কেল্লা ফতে। নীলেশ ওদেরকে থামিয়ে দিয়ে বলল, থাম এবারে সব ভিতর ডিম, ওইসব ফালতু ড্রাইভারের কথায় বিশ্বাস করতে হবে না। রাতের দিকে ওই ফাঁকা জায়গায় ঠান্ডাটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, তাই বলছি পারলে আগুন জ্বালিয়ে এখানে থাকার বন্দোবস্ত করতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়বি সকলে। আগুনের আঁচ গায়ে লাগলে দেখবি ভালো লাগবে। এছাড়া এই জায়গাটাও আলোকিত থাকবে। ওই আগুনটাকে ঘিরে বসে পড়বো 4 জন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। নীলেশের কথায় কেউই রাজি হতে চাইলাম না। ড্রাইভারের কথায় বিশ্বাস না করলেও সকলেই জায়গাটি দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলাম।
এখানকার অতীত যে ভয়ঙ্কর হতেই পারে সেই বিষয়ে কেউই আলাদা করে কোনো রকম আশঙ্কা প্রকাশ করতে চাইলাম না। তবে ওর সাথে পেরে ওঠা গেল না। টর্চ জ্বালাতে গিয়েও দেখলাম সেটা জ্বলছে না। কেউ যেন ইচ্ছে করে আমাদেরকে সেদিন আগুন জ্বালাতে বাধ্য করছিল, কারণ নূপুরের শব্দ পরিষ্কার কানে শুনতে পাচ্ছিলাম। এমন সময়ে একটি বাজ পাখি আমাদের সামনে দিয়ে সজোরে উড়ে গেল। তার ডানা ঝাপটানোর শব্দটি আজও আমার মনে রয়েছে। অন্যদিকে কোটর থেকে পেঁচার ডাকের শব্দটির সাথে ঝিঝি পোকার ডাকটিও স্পষ্ট গানে আসছিল। আমরা আরো কিছুটা এগিয়ে গেলাম। ভয়কে অবহেলা করে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। একটু জায়গায় গিয়ে বসে পড়লাম। তারপরেই সামনে আগুন জ্বালালো নীলেশ। আমরা সেই আগুনের আঁচ গায়ে লাগিয়ে বেশ আনন্দিত হলাম। ক্ষণিকের জন্য আগুনের উত্তাপটা গায়ে এসে লাগাতে বেশ ভালোই লাগছিল। গরম একটি অনুভূতি হচ্ছিল। ওখানে বসেই আমরা রাতের খাওয়া শেষ করে নিলাম। এমন সময়ে নেশার ঘোরে নীলেশ কিছুটা সুরা পান করে ফেলল, আর তারপরেই জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। কই না, তোমাকে যে দেখতে ইচ্ছা করছে। তুমি নাকি পরমা সুন্দরী ছিলে, তা কই গেল তোমার সুন্দরের বৈশিষ্ট্য? দেখাও দেখাও দেখি আমাদেরকেও, তাহলে তো আমরাও তোমার রূপের সাগরে ডুবকি লাগাতে পারি। আমি নীলেশকে বারংবার জোরে চিৎকার করে কথা বলতে বাধা দিচ্ছিলাম, কিন্তু সে আমার একটি কথাও শুনতে চাইল না। নেশার ঘোরে সে বকবক করেই চলল। দেখলাম হঠাৎ মেঘ গর্জন করে উঠল। সমরেশ মেঘের গর্জে ওঠার শব্দ শুনতে পেয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, রাজস্থানের মতন জায়গায় যেখানে ধুধু করছে মরুভূমি, সেখানে কিভাবে রাতের বেলা, তাও আবার গরমকালে মেঘ গর্জন করতে পারে বল দেখি? বৃষ্টি আসবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ঠিক বুঝতে পারছি না, এইরকম তো হওয়ার কথা নয়। সত্যি তো, এমন অসময়ে হঠাৎ মেঘটা এভাবে গর্জন করে উঠছে কেন? বিনা মেঘে বজ্রপাত কিন্তু বিপদের সংকেত ডেকে আনে। সেটা কি তোরা জানিস? নীলেশকে কোনো ক্রমে থামালাম। এমন সময়ে দেখলাম একটি ছায়া, সেটি আমার চোখের সামনে দিয়ে হঠাৎ কোথাও গায়েব হয়ে গেল। দেখতে পেলাম না। চোখের পলক পড়তেই দেখলাম নীলেশ সেখানে নেই। সে কোথাও গায়েব হয়ে গেছে। তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পেলাম না। কেবলমাত্র কিছু দূর থেকেই একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম। সেদিকে ছুটে গেলাম সকলে। দেখলাম নীলেশের গলা কাটা দেহটা একটা পুরনো সিলিং এর সাথে ঝুলছে। লোহার একটি আঁকশের সাথে কেউ তার কাঁটা মুন্ডুটা ঝুলিয়ে রেখে চলে গেছে, আর তার দেহটা পড়ে রয়েছে আরেক পাশে। সেটি দেখা মাত্রই ভয়েতে আঁতকে উঠলাম সকলে। এরপরে সমরেশ আমাকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস তো, এই ড্রাইভারের কথা ঠিক প্রমাণিত হলো। সে বলেছিল আমাদেরকে কেল্লার ভেতরে আগুন না চালাতে আর জোরে কথা না বলতে। নীলেশকে আমরা কতবার বললাম, সাবধান করলাম, আজকে সেই ফল ভুগতে হচ্ছে। এখন আমরা কি করব? এভাবে কি করে সম্ভব? কিছু তো একটা বিহিত খুঁজে বার কর, নাহলে তো সবকিছু একবারে শেষ হয়ে যাবে। এখানে আর এক মুহূর্তও নয়, এক্ষুনি চল, আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। ওই 1 কিলোমিটার পথ অতিক্রম করে সেই ড্রাইভারকে খুঁজে বের করতেই হবে। বারবার বলেছিলাম
এগুলো সবই হচ্ছে এক একটা করে হিন্ট। লোকগুলো প্রত্যেকেই আমাদেরকে কেন মিথ্যের আশ্রয়ে এইভাবে বাঁচিয়ে রেখে দেবে? এর পেছনে তো অতি অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। এখন বুঝতে পারছিস তো কত বড় বিপদের সম্মুখীন হয়েছি আমরা সকলে? না, আর এখানে এক মুহূর্ত নয়, চল 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 বেরিয়ে পড়ি। কথাটি বলেই সমরেশ পেছনের দিকে ফিরল। এরপরে দেখলাম পিছনে ফিরেই সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমরা পিছন থেকে তাকে ডাকছি, কিরে সমরেশ, তুই ওরকম চুপ করে দাঁড়িয়ে পড়লি যে? কিছু হয়েছে নাকি? কিরে, কি উত্তর দিচ্ছিস না কেন? কিরে, বলবি তো? দেখলাম সে নির্বাক হয়েই দাঁড়িয়ে রয়েছে। আমি আরো ঘাবড়ে গেলাম। এরপরে দেখলাম হঠাৎ সে দম খাওয়ার মতন একেবারে আমার আর রঞ্জনের মুখের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো একেবারে লাল বর্ণ ধারণ করেছে। সে তার ঘাড়টা কাত করে আমাদেরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, যাব না, এখান থেকে আমরা কোথাও যাব না। আমরা সকলে এখানে মরতেই এসেছি। এখান থেকে আমি তোদেরকে কোথাও যেতে দেব না। বিষয়টিকে এতটাও সহজ ভাবিস না। কি কি ভেবেছিলিস সবকিছুর উপরে ওঠে তোরা এতদিনের পুরনো ইতিহাসকে মিথ্যে প্রমাণ করবি? মানুষের মনে জমে থাকা ভয়কে নশ্বর প্রমাণ করবি? কোনোদিনও না। আমি সবাইকে শেষ করে ফেলবো, কাউকে এখান থেকে বেরোতে দেব না। কাউকে এখান থেকে বেরোতে দেব না। সমরেশের কণ্ঠে যেন অন্য কেউ এসে কথা বলছিল। কেউ যেন ধারণ করেছিল তার আত্মাটিকে। রঞ্জন ভয়েতে কোঁকাতে শুরু করলো। আমরা দেখলাম সমরেশ হঠাৎ একটা উঁচু ঢিবি পেরিয়ে দৌড়াতে শুরু করেছে। সেদিকে দৃষ্টি যেতেই আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। নজরে পড়ল একটা খাদ। ওই খাদের একেবারে ধারে উপনীত হলো সমরেশ। এরপরে আমাদের দিকে একবার পেছন ফিরে বলল, আমি ওকেও নিয়ে গেলাম সঙ্গে। এবার তোদের পালা। দেখি দেখি তোরা কিভাবে আমাকে এড়িয়ে এখান থেকে পালাতে পারিস। আমরা দৌড়ে উপরে উঠে সমরেশকে বাঁচাতে যাব, এমন সময় দেখলাম সে উঁচু জায়গাটি থেকে নিচে ঝাঁপ দিল। ব্যাস, সব শেষ। আর কোনো সাড়া শব্দ পেলাম না। রঞ্জন আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বলল, আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি দীপক। আমি যদি জানতাম এখানে এত ভয়ঙ্কর কিছু রয়েছে তাহলে কোনোদিনও এখানে আসতে রাজি হতাম না। আমরা পুরাতন ইতিহাসকে নতুন করে উজ্জীবিত করেছি, নিষেধ করা কাজগুলোই করেছি, ফলে সেই খুলনার হাতটা আবার ফিরে এসেছে। এখানে তো কোনো মন্দিরও নেই যেখানে আজকের রাতটা আশ্রয় নিতে পারবো। কারণ একমাত্র ঈশ্বর স্থলেই প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। আমাদেরকে কোনো ঈশ্বর স্থলেই যেতে হবে। তবে কিভাবে জানি না। তুই কি এখানকার ম্যাপটা নিয়ে এসেছিলি? এখানে তো বোধহয় একটা মন্দির ছিল, কেল্লার পশ্চিম দিক বরাবর। কিন্তু একটা মন্দিরের হদিস ছিল। দেখ না একটু যদি তোর কাছে থাকে তাহলে আজকের রাতটা সেখানে থেকে আমরা নিরাপদে রাতটা কাটিয়ে দিতে পারবো। আমি রঞ্জনের কথা শুনে ম্যাপটা খুঁজতে যাব, এমন সময় পেছনে ফিরে দেখি সেও নেই। একটা অট্টহাসির শব্দের সাথে বিদ্যুৎ চমকে উঠতেই আমি আবার মারাত্মক ভয় পেয়ে গেলাম। চারিদিকে তাকিয়ে কোথাও তাকে আর দেখতে পেলাম না। এমন সময়ে আমার আবার নজরে গেল সামনের দিকে। দেখলাম রঞ্জন মাথা নিচু করে পা উপরে করে ঝুলে রয়েছে।
আর তার চোখ দুটো স্থির হয়ে রয়েছে আমার দিকে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, ওই দীপক, কিরে, ম্যাপের সীমানা খুঁজে বার করবি না? আহা, এত দেরি করলে চলে বলতো? আমি আমি সেই কখন থেকে তোকে বলে যাচ্ছিলাম তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কিন্তু কিন্তু তোর তো কোনো খেয়ালই নেই। আরে কুলনা কি আর কারোর জন্য অপেক্ষা করে থাকে? সে তো যে কোনো মানব শরীর ধারণ করে ফেলতে পারে, সে যে কোনো দেহে চট করে প্রবেশ করে ফেলতে পারে। তার সাথে কেউ পাল্লা দিতে পারে নাকি? নাকি কোনোদিনও পেরেছে? জীবিত অবস্থায় সে মানুষের মধ্যে যে পরিমাণ ত্রাসের সঞ্চয় করতে পারত, মৃত্যুর পরেও সে নিজের ত্রাসকে সেইভাবেই কায়েম রাখতে পেরেছে। কিরে, ভুলে গেলি নাকি? আমাকে মনে পড়ছে না দীপক? সেদিন রাতে আমি তোর সাথেই তো ছিলাম। তুই আমাকে নিজের বুকের ওপর শুইয়ে রেখেছিলিস। তোকে আমি নিজের স্বামী রূপে পেতে চাই। তুই জানিস তুই কে? তুই হলি রাজা হেমচন্দ্রের পরবর্তী জন্ম। ওই জন্মে আমি তো তোকে স্বামী রূপে বেশি দিন ভোগই করতে পারিনি। নিজের হাতে তোকে মেরে ফেলতে হয়েছিল। কিন্তু এই জন্মে আমি তোকে নিজের করে পেতে চাই। তার জন্য আর কিছুই না, একটু বেশি কষ্ট করতে হবে তোকে। তোকে মরতে হবে। মরতে হবে। আহা, মরার কথা শুনে মুখটা অমন করে ফেললি কেন? এই দেখ, আমি তোর দিকে এগিয়ে আসছি। কেন আমাকে দেখতে ভালো নেই? তাই কি তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস? হ্যাঁ, দেখলাম সিলিং থেকে পাশের দেওয়াল বেয়ে বেয়ে সেই পিশাচিনী আমার দিকেই এগিয়ে আসছে। অট্টহাসির শব্দে ফেটে পড়তে থাকলো চতুর্দিক। আমি নাকি রাজার দ্বিতীয় জন্ম? এ কথা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। সদাশিব বলেছিল, ডাইনিরা ছলনা জানে, তারা অন্যকে নিজের মোহের জালে জড়িয়ে ফেলতে পারে। তাদেরকে ভোগ করবার উদ্দেশ্যে তারা সেই সব কিছু করতে পারে যা সাধারণের ধারণার বাইরে। মৃত্যুর পরে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। লম্বা লম্বা হাত পা বাড়িয়ে ওই ডাইনি আমার দিকেই এগোতে শুরু করলো। আমার শরীর ভয়তে কাঁপতে লাগলো। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ত্র্যম্বকম বিজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বর্ধনা মৃত্যুর্মুক্ষীমামৃতম। 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 এইভাবে এই মন্ত্রটি পাঠ করেই চললাম। দেখলাম চোখের সামনে থেকে হঠাৎ করে রঞ্জনের দেহটি গায়েব হয়ে গিয়েছে। আমি আর সেখানে অপেক্ষা না করে আগুনের জায়গাটিতে জল ঢেলে আগুন নিভিয়ে দিলাম। এরপরে সদাশিবের দেখানো রাস্তা ধরে এগোতে শুরু করলাম। পথের মাঝে হঠাৎ দেখলাম কেউ দৌড়তে দৌড়তে আমার দিকেই ছুটে আসছে।
সামনে আসতেই দেখলাম সদাশিব নিজেই এগিয়ে এসেছে। আমি বিষয়টি দেখে একেবারে অবাক হয়ে গেলাম। বললাম, তুমি এদিকে এলে কিভাবে? সদাশিব বলল, আমি জানতাম আপনারা বিপদে পড়তে পারেন, তাই পাশের মন্দির থেকে এই ধাগাগুলো আপনাদের চারজনের জন্যই নিয়ে এলাম। আপনি এখানে একা কেন? বাকিরা কোথায়? তারা আর কেউ জীবিত নেই। কুলনার আত্মা তাদের সকলকে গ্রাস করে ফেলেছে। সে বলল আমি নাকি রাজা হেমচন্দ্রের পরবর্তী জন্ম, তাই সে আমাকে শেষ করেনি। কিন্তু সে আমার পিছু করছে, জানি না কি হবে। ওই স্থান ত্যাগ করা উচিত সদাশিব। আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলো আমরা ওই মোটেলের দিকে এগিয়ে যাই। সদাশিব আমাকে তৎক্ষণাৎ বলল, আপনি এই ধাগাটা আপনার সাথেই রাখুন, আমি আসছি। আপনি এগোন, আমি এই রাস্তার মাঝে নুনের সাহায্যে একটা বাঁধুনি এঁকে দিতে চাই। ডাইনিরা এই নুনের বাঁধুনি পেরোতে পারে না, তারা নুন স্পর্শ করতে পারে না, তাহলে তাদের শরীর জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। আর এটা রাখুন, এটার মধ্যে একটা মন্ত্র রয়েছে, তবে এটা এখানে খুলে দেখবেন না। হাতের মধ্যে শক্ত করে ধরে নিয়ে এগোতে থাকুন। সামনের দিকে কিছুটা গেলেই বাঁ দিকে একটা বাঁক পড়বে, সেখান থেকে সোজা এগিয়ে গেলেই আপনি ওই হোটেলের নির্দেশ পেয়ে যাবেন। আমি সেখানে ঠিক পৌঁছে যাব। আপনি এগোতে থাকুন, আমি ততক্ষণে এই কাজটুকু করে এগোই, নইলে সে আমাদের পিছু করতেই থাকবে। একটা কথা, যাওয়ার সময় পিছনের দিকে ফিরেও তাকাবেন না। আমি সদাশিবের কথায় বিশ্বাস করে সেদিন এগিয়ে গিয়েছিলাম, পিছনে ফিরে আর তাকাইনি। যখন মোটেলে পৌঁছে দেখলাম সদাশিব সেখানে নাক ডেকে নিজের ঘরে ঘুমোচ্ছে। আমি এই বিষয়টা দেখেই অবাক হয়ে গেলাম। তাহলে আমার সাথে কে ছিল? আমি সদাশিবকে বিষয়টি সেদিন সবটা জানিয়েছিলাম। ঘুম থেকে উঠে এসব শুনে সে একেবারে ভয়েতে জড়সড় হয়ে গিয়েছিল। এরপরে আমি হাতে থাকা ওই কাগজটিকে সদাশিবের দিকে এগিয়ে দিলাম। দেখলাম ওর ভিতরে রাজস্থানী ভাষায় কি সব যেন লেখা রয়েছে। সদাশিব সেটা হাতে পেতেই আরো জোরে চিৎকার করে উঠে বলল, জানেন জানেন এতে কি লেখা আছে? আপনি তো এই ভাষা বুঝবেন না, এটি আমাদের স্থানীয় ভাষায় লেখা রয়েছে। সেই কারণেই ওই আত্মা আপনাকে এই কাগজটি খুলে দেখবার অনুমতি দেয়নি। সেদিন আমার বেশে আপনার কাছে রক্ষা করতে গিয়েছিল যে, সে আর কেউ নয়, হেমেন্দ্র। তার আত্মা আপনাকে সেই ডাইনির কবল থেকে উদ্ধার করেছে দীপক বাবু। আমি কি করে সেখানে যাব? আমি তো ভয়তে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম, কখন কোনো খেয়ালই নেই। এই কাগজে লেখা রয়েছে, আমি হেমেন্দ্র। আমি পূর্বজন্মে রাজা সাহেব আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি আমাকে ভুল বুঝে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, কিন্তু আমার আত্মা আপনার প্রতীক্ষায় ছিল। আপনার সাথে পরের জন্মে আমার ঠিকই দেখা হতো, তাই আমি এতকাল অপেক্ষা করে গেছি। আবারও যখন সেই ডাইনি আপনার প্রাণ নিতে উদ্যত হয়েছে, তাই আমি সেখানে ঢাল হয়ে আমার কর্তব্য পালন করেছি। ঠিক যেভাবে আমি আপনার সুরক্ষার কাছে বলিয়ান থাকতাম, একেবারে সেভাবেই আমি এই জন্মে আপনাকে রক্ষা করতে পেরেছি। পারলে পারলে আমাকে ক্ষমা করবেন রাজা মশাই। নিজের পরিচয় গোপন না রেখে আপনার সামনে গেলে আপনি ঘাবড়ে যেতেন, তাই তাই এইভাবেই আপনাকে রক্ষা করতে হলো। আমার আত্মা এবারে মুক্তি পাবে। ধন্য হে রাজা হেমচন্দ্র, আপনি ধন্য। সদাশিবের মুখে এই কথাগুলি শুনে সেদিন আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। কি বলবো বুঝে উঠতে পারিনি। সদাশিবের সাথে যোধপুরের ওই হোটেলে ফিরে এসেছিলাম। এরপরেই সেদিনকেই ফ্লাইটের টিকিট বুক করে একেবারে কলকাতায় নেমেছিলাম। তবে যা হারিয়েছিলাম সেসব আর কোনো দিন ফিরে পাবো না জেনেও আমি স্মৃতিগুলিকে নিজের মনের মধ্যেই সঞ্চয় করে রেখে দিয়েছি। কত কিছুই না আমাদের জীবনে ঘটে,
আমি যে আজও এক রাজার দ্বিতীয় জন্মভোগ করছি সে কথা শুনলে আপনারা কি বিশ্বাস করতে পারবেন? কিন্তু এমন সত্যি আছে যেগুলি অতীতকে হার মানাতে পারে। তাই আজও মরে বেঁচে রয়েছি, আর আমার সাথে ভগ্নাবশেষ হয়ে বেঁচে রয়েছে ওই শিলাসপুরের অভিশপ্ত কেল্লাটিও।